বায়োলজি দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয় আমাদের প্রাণী জগৎ। তো প্রাণী জগৎ পড়াটা আগে তো তোমাদের বারবার করে বলছি, দেখো আমরা ততটুকুই পড়ার চেষ্টা করবো যতটুকু চাকরি পরীক্ষায় আসে। তো একটু খেয়াল রাখো, যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রাণী জগৎ। দেখো, কোষের সংগঠন অনুযায়ী একটা ভাগে ভাগ করা হয়, আর একটা কলা বা টিস্যু অর্গানাইজেশন অনুযায়ী একটা ভাগ করা হয়। তো এখানে তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পরীক্ষায় আসে পরিফেরা। পরিফেরার এক্সাম্পলটা পরীক্ষায় আসে। পরিফেরা বা ছিদ্রযুক্ত প্রাণী হলো স্পঞ্জ। প্রসঙ্গত স্পঞ্জ কি একটি প্রাণী, কি ধরনের প্রাণী? এটা একটা পরিফেরা। এই পরীক্ষায় প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন, স্পঞ্জ কি? স্পঞ্জ একটা প্রাণী, এটা কি? পরিফেরাযুক্ত প্রাণী। এইবার দেখো, টিস্যু অর্গানাইজেশন একটা হয় সিলোমবিহীন। সিলোম শব্দের অর্থ দেহ গহ্বর। একটা ছদ্ম সিলোম, একটা সিলোম যুক্ত। এইবার দেখো, এই কলা সংগঠন অনুযায়ী যেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে সেটা হলো নিডারিয়া। হাইড্রা ও জেলিফিশ, এটা নিডারিয়ার এক্সাম্পল। পরীক্ষায় আসে হাইড্রা কি? হাইড্রা এক ধরনের প্রাণী, কি ধরনের প্রাণী? এটা নিডারিয়া। তারপর লাগবে তোমাদের টিনোফেরা। টিনোফের এক্সাম্পল কি? বোরোফরস্কালি হচ্ছে টিনোফেরের এক্সাম্পল। প্ল্যাটিহেলমিনথেস, অনেকবার পরীক্ষা এসে গেছে প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেস চ্যাপ্টাকৃমি ও ফিতকৃমি হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। চ্যাপ্টাকৃমির বিজ্ঞানসম্মত নাম ফ্যাসিওলা হেপটিকা, আর ফিতাকৃমির বিজ্ঞানসম্মত নাম টিনিয়া সোলিয়াম। তোমরা এই ফিতাকৃমির বিজ্ঞানসম্মত নাম বহুবার বহু পরীক্ষায় দেখেছো, টিনিয়া সোলিয়াম। এছাড়াও ছদ্মসিলম বা নিমাটোডা, যাকে বলছি আমরা গোলকৃমি। গোলকৃমির বিজ্ঞানসম্মত নাম অ্যাসকাসকারিস লুম্বিওকটিস। তো দেখো, এখানে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয় পেলাম আমি আরেকবার আলোচনা করে দিই। এই এক্সাম্পলগুলো গুরুত্বপূর্ণ। পরিফেরার এক্সাম্পল কি? স্পঞ্জ। নিডারিয়ার এক্সাম্পল কি? হাইড্রা। টিনোফেরের এক্সাম্পল কি? বোরোফরস্কালি। প্ল্যাটিহেলমিনথেস চ্যাপ্টাকৃমি ও ফিতাকৃমি। আর নিমাটোডা হচ্ছে গোলকৃমি বা অ্যাসকারিস লুম্বিকটিস। প্রাণীকুল থেকে কি কি ধরনের প্রশ্ন আসে? সিলোম বা মেসোডাম দিয়ে তৈরি হয় অ্যানিলিডা, মোলাস্কা ও অর্থোপোডা। তৈরি হয় অ্যানিলিডা, মোলাস্কা ও অর্থোপোডা। এছাড়াও সিলোম এন্ডোডার্ম থেকে তৈরি হয় নোটোকর্ড নেই আর নোটোকর্ড যুক্ত। দেখো, নোটোকর্ড নেই বা নোটোকর্ড অনুপস্থিত এর এক্সাম্পল হচ্ছে স্টারফিশ, তারা মাছ। এটা প্রচুর পরীক্ষায় আছে, তারা মাছ। এটা নোটোকর্ড বিহীন, এটা মনে রেখো, এটা নোটোকর্ড বিহীন। নেক্সট টপিকে যাই আমরা। কেঁচো যোগ শামুক, অক্টোপাস, এরা হলো জয়েন্ট অ্যাপেন্ডাস অ্যানিমেল। জয়েন্ট অ্যাপেন্ডাস অ্যানিমেল। এইবার দেখো, কর্ডাটা শ্রেণীভুক্ত বুদ্ধি কি কি লাগবে? একটা নোটোকর্ড লার্ভা দশায় কমপক্ষে থাকে এবং ক্ষুদ্র থাকে, আর নোটোকর্ড বড়দের ক্ষেত্রে ভাইট্রিবাতে পরিবর্তিত হয়। এখান থেকে কি লাগবে? দেখো, এখান থেকে লাগবে ফিশ, মাছ ও সি হর্স। অ্যামফিবিয়া এক্সাম্পল ফ্রগ, ব্যাং। রেপটিলিয়া সাপ। অ্যাভিস বা পক্ষী শ্রেণীর পাখি, পেঙ্গুইন। আর ম্যামালিয়া হচ্ছে মানুষ। এই এক্সাম্পলগুলো লাগবে। এইবার দেখো আসি পরিফেরায়। দেখো, পরিফেরা থেকে তোমাদের কি জানতে হবে? পরিফেরা থেকে জানতে হবে উদাহরণটা স্পঞ্জ। নিডারিয়া বা একনালীদেহী প্রাণী। একনালীদেহী প্রাণীর উদাহরণ লাগবে হচ্ছে হাইড্রা, জেলিফিশ। তাহলে এটা মনে রেখো, হাইড্রা ও জেলিফিশ এই দুইটি নিডারিয়া বা একনালীদেহী প্রাণীর উদাহরণ। নেক্সট, ফাইলাম বা প্ল্যাটিহেলমিনথেস, এটা আমরা আগেই আলোচনা করেছি। দেখো, এই প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে যেটা জানতে হবে সেটা হচ্ছে এর রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। প্ল্যাটিহেলমিনথেস এর রেচনাঙ্গ ফ্লেম কোষ। অর্থাৎ ফিতাকৃমি বা চ্যাপ্টাকৃমি এর রেচনাঙ্গ কি? ফ্লেম কোষ হয়। এরা উভলিঙ্গ হয়। প্ল্যাটিহেলমিনথেসের আরেকটা পয়েন্ট কি? এরা উভলিঙ্গ হয়। পরের পয়েন্ট দেখি আমরা। ফিতাকৃমির বিজ্ঞানসম্মত নাম তোমাদের লাগবে টিনিয়া সোলিয়াম। এটা বহু পরীক্ষায় এসছে, টিনিয়া সোলিয়াম। এই ফিতাকৃমি হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে শূকরের মাংস খেলে। টিনিয়া সোলিয়াম হওয়ার সম্ভাবনা থেকে যায়।
নেক্সট, এবার দেখো অ্যানিলিডা, বাংলা হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী। দেখো অ্যানিলিডার উদাহরণ হচ্ছে কেঁচো, জোঁক। এদের রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। দেখো আমরা এখানে রেচনাঙ্গগুলো আলোচনা করে নিচ্ছি। রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। অ্যানিলিডা শ্রেণীভুক্ত প্রাণী কোনটা? কেঁচো, জোঁক বা অঙ্গুরিমাল প্রাণী বলা হয়। প্রসঙ্গত এখানে একটা বিষয় তোমাদের আরেকটা জানতে হবে, এই কেঁচো বা জোঁক যেটা আছে সেটার, এই কেঁচো বা জোঁক এদের গমন একটা পদ্ধতি হয়, এটা পেরিস্টালসিস, পেরিস্টালসিস পদ্ধতিতে এরা গমন সক্ষম। পরের পয়েন্টটা দেখি আমরা। এবার দেখি অর্থপোটা বা সন্ধিপদ প্রাণী। অর্থপোটা সন্ধিপদ প্রাণীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো জানতে হবে, পুঞ্জাক্ষী দেখা যায়। এর বৈশিষ্ট্য কি? এটা পুঞ্জাক্ষী তুমি দেখতে পাবে। দেহ শক্ত কাইটিন যুক্ত, দেহ শক্ত কাইটিন যুক্ত। মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, ভীষণ গুরুত্বপূর্ণ। আর হিমোলিম্ফ দেখা যায়। মুক্ত সংবহন তন্ত্র, পুঞ্জাক্ষী দেখা যায় কাদের? এই অর্থপোটা বা সন্ধিপদ প্রাণী। এক্সাম্পল দেখো, পতঙ্গ হচ্ছে মশা, মাকড়সা, বিছে, চিংড়ি, কাঁকড়া, কেন্ন। এইগুলো মোলাস্কা, মোলাস্কা বা কম্বোজ শ্রেণীর প্রাণী। দেখো এদের দেহটা শক্ত ক্যালসিয়াস আবরণ দিয়ে গঠিত। যেমন শামুক, তো শামুকের দেহের আবরণটা কি? ক্যালসিয়াস সেল। ক্যালসিয়াস সেল নামটা মনে রাখবে, ক্যালসিয়াস সেল দিয়ে শামুকের আবরণে গঠিত। এদের শ্বাসঙ্গ হলো পালমোনারি স্যাক। এদের শ্বাসঙ্গের নাম হচ্ছে পালমোনারি স্যাক। এই যতগুলো বিষয় বলছি সবগুলো পরীক্ষায় আসে, তোমরা এগুলো খাতায় নোট ডাউন করো। নেক্সট এক্সাম্পল কি? মোলাস্কা বা কম্বোজ শ্রেণীর একটা শামুক, একটা হচ্ছে অক্টোপাস। এইবার পরবর্তী দেখো, পরবর্তী রয়েছে আমাদের একাইডার্মাটা। একাইডার্মাটা দেখো, একাইনোডার্মাটা দেখিনি। একাইনোডার্মাটা বলছে কি? কাঁটাযুক্ত দেহ হবে যাদের, নালীপদ বা পোডিয়া উপস্থিত হবে যাদের। এক্সাম্পল কি? তারা মাছ আর সমুদ্র শসা। তারা মাছ বা স্টারফিশ এক ধরনের একাইনোডার্মাটা। স্টারফিশ, স্টারফিশ হচ্ছে আমাদের একাইনোডার্মাটা। এক্সাম্পলটা পরীক্ষায় আসে বহুবার, একাইনোডার্মাটা এক্সাম্পলটা স্টারফিশ। এবার দেখো কর্ডাটা। কর্ডাটার ক্ষেত্রে দেখো মাছ সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আছে সেগুলো আলোচনা করা যাক। মাছের দেহে দ্বিকক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। বহুবার বহু পরীক্ষায় এসছে। এর যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা ভাবতেও পারবে না। বহুবার বহু পরীক্ষায় এসছে। ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীর দেহে দেখা যায়? মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। এদের ফুসফুস নেই, ফুলকা বা গিল দ্বারা এরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে, শ্বাস প্রশ্বাস চালায়। একটা তরুণাস্থি বিশিষ্ট, একটা হচ্ছে অস্থি বিশিষ্ট। তরুণাস্থি বিশিষ্ট মাছ কোনগুলো? যেমন হাঙরের দেহের অন্তঃকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট, এদের কানকো থাকে না। পরবর্তী অবশিষ্ট মাছ যেমন রুই, কাতলা, ইলিশ, এদের দেহ অন্তঃকঙ্কাল বিশিষ্ট, এদের কানকো থাকে। তাহলে ফিশ সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম কি? ভেনাস হৃৎপিণ্ড, ফুলকা থাকে, একটা তরুণাস্থি বিশিষ্ট, একটা অস্থি বিশিষ্ট। পরের টপিকে যাই, অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণী। অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণী। উভচর শ্রেণীর প্রাণী বলতে আমরা কি বুঝবো? যারা জলের স্থলে দু জায়গায় বাস করে। এবার দেখো মজার বিষয় হচ্ছে এখান থেকে যে এরা জলে ডিম পারে কিন্তু কোনো এগশেল থাকে না। হৃৎপিণ্ড তিন কক্ষ বিশিষ্ট। যেমন মাছের হৃৎপিণ্ড দুই কক্ষ বিশিষ্ট ছিল, উভচর শ্রেণী বা অ্যাম্ফিবিয়ান শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড তিন কক্ষ বিশিষ্ট। এরা শীতল রক্ত বিশিষ্ট, এরা শীতল রক্ত বিশিষ্ট। বেসিক্যালি এদের রক্তে হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন থাকে। তাম্র ঘটিত রঞ্জক পদার্থ হিমোসায়ানিন থাকে শীতল রক্ত শোণিত প্রাণীর দেহে। এবার দেখো এক্সাম্পল দেখো, ব্যাং। ব্যাং হলো প্রপার এক্সাম্পল এই অর্থোপড এই অ্যাম্ফিবিয়া শ্রেণী। এইবার দেখো রেপ্টিলিয়া বা সরীসৃপ। যেমন কচ্ছপ, কচ্ছপ কিছুটা জলেও বাস করে, স্থলেও বাস করে। এইবার দেখো তোমাদের এখান থেকে যেটা জানার দরকার আছে সেটা হলো এরা শীতল রক্ত বিশিষ্ট হতে পারে, হৃৎপিণ্ড তিন কক্ষ বিশিষ্ট হয়। ব্যতিক্রম কুমির, কুমিরের হৃৎপিণ্ড কিন্তু তিন কক্ষ বিশিষ্ট নয়। জন্ম থেকেই ফুসফুস দিয়ে শ্বাস কার্য চালায়, যেমন টিকটিকি, সাপ, কচ্ছপ, কুমির। তাহলে সমস্ত সরীসৃপ শ্রেণীর প্রাণীর কি? হৃৎপিণ্ড তিন কক্ষ বিশিষ্ট। ব্যতিক্রম কে? কুমির। তাহলে সরীসৃপ শ্রেণী আমরা দেখলাম, এদের রক্ত শীতল রক্ত শ্রেণীত প্রাণী, এদের রক্ত হিমোসায়ানিন থাকে। যেমন টিকটিকি, সাপ, কচ্ছপ, কুমির ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। হৃৎপিণ্ডে তিন কক্ষের ব্যতিক্রম কে? কুমিরের। এবার চলে আসবো আমরা পক্ষী শ্রেণীর হৃৎপিণ্ড। পক্ষী শ্রেণীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ যুক্ত, ক্যালকেরাস সেল দিয়ে ডিম পাড়া হয়। এদের যে ডিমের যে খোলটা তার নাম হচ্ছে ক্যালকেরাস সেল। মনে রাখবে নামটা, ক্যালকেরাস সেল। উদাহরণ পায়রা, কাক,
এবার চলে আসি উন্নত শ্রেণীর প্রাণী ম্যামালিয়াতে। ম্যামালিয়া মানে স্তন্যপ্রাণী, স্তন্যপায়ী। এই স্তন্যপায়ী প্রাণীরা হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বেশিরভাগ প্রাণী নতুন প্রাণীর জন্ম দেয়, তবে খুব কম প্রাণী আছে যে ডিম পারে। স্তন্যপায়ী ডিম পারে উদাহরণ হচ্ছে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। স্তন্যপায়ী প্রাণী সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে একটা পাবে তোমরা, যে লোহিত রক্তকণিকা কি হয়, নিউক্লিয়াস বিহীন হয়। কিন্তু ব্যতিক্রম উট, উটের রক্তে কিন্তু লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। লোমহীন ও কর্ণছত্রবিহীন স্তন্যপ্রায়ী প্রাণী হচ্ছে তিমি। সাধারণত সব স্তন্যপ্রায়ী প্রাণীর গায়ে লোম থাকে, কিন্তু এক্সাম্পল হলো এগ লেইং ম্যামালস হচ্ছে হংসচঞ্চু বা প্ল্যাটিপাস, এটা খুব আসে পরীক্ষায়। হংসচঞ্চু এক ধরনের স্তন্যপ্রায়ী প্রাণী। এবার দেখবো আমরা আরো কিছু বিশেষ তথ্য যেগুলো প্রাণী জগৎ সম্বন্ধে আসা যাওয়া করেছে বা করবে। দেখো যেগুলো বলছি সেগুলো খাতায় লিখে রাখো, চাকরি পরীক্ষার জন্য ভীষণই জরুরি হয়ে দাঁড়াবে। যেমন বুকলাং, বুকলাং কি মাকড়সা বা কাঁকড়া বিছের শাসঙ্গের নাম বুকলাং বা লাংবুক বলে। বুকগিল, চিংড়ি বা লিমিউলাসের শাসঙ্গের নাম হচ্ছে বুকগিল। নেক্সট টপিক দেখি আমরা। রেশম মদ দেখো 4 প্রকার। রেশম মদ 4 প্রকার। একটা তুঁতজাত রেশম মদ যাকে বলা হয় বোম্বিক্স মরি, তসর মদ অ্যান্থেরিয়া মাইলিটা, মুগা মদ অ্যান্থেরিয়া অ্যাসমেনসিস, এরি মদ ফাইলোসোমিয়া রেসিনি। উৎপন্নশীল মুলাবেরি, তসর, মুগা, এরি বা ইরি বলে কখনো কখনো একে, এরি বা ইরি। কোন গুচিগুলো তুঁত গাছে হয়? মোরাস ইন্ডিকা বা মোরাস অ্যালবা বিজ্ঞানসম্মত নাম। তসর মদ অর্জুন আর শাল গাছে পাওয়া যায়। মুগা মদ সোম গাছে হয়। ইরি মদ রেডি ও পেঁপে গাছে হয়। এখান থেকে প্রসঙ্গত তথ্য দিয়ে রাখি, এই 4 ধরনের সিল্ক একমাত্র ইন্ডিয়াতে পাওয়া যায়। একমাত্র ইন্ডিয়া বা ভারতবর্ষেই এই 4 রকমেরই সিল্ক পাওয়া যায়। এছাড়া সিল্ক উৎপাদনে চীন পৃথিবীতে 1 নম্বরে রয়েছে। তাহলে এখান থেকে আর কিছু অ্যাডিশনাল প্রশ্ন কি পেলাম? এই 4 রকম কি কি? মুলবেরি, তসর, মুগা, ইরি, এই 4 রকম সিল্ক ভারতে পাওয়া। পরবর্তী টপিকে যাই আমরা। যেমন শীতঘুম বা হাইবারনেশন। শীতঘুম বা হাইবারনেশন বলতে কি বুঝি? দেখো শীতল রক্তশোণিত প্রাণী যারা রয়েছে না, যেমন সাপ, ব্যাং, এই শীতল রক্তশোণিত প্রাণী যারা রয়েছে, এই শীতল রক্তশোণিত প্রাণীরা শীতকালে খুব একটা বেরোয় না, এরা চুপ করে শুয়ে থাকে। এই সময় কি হয়, এদের হার্টবিট, এদের ব্রিদিং স্লো করে দেয়, ফলে কম শক্তির প্রয়োজন হয়। তাহলে শীতঘুম ইংরেজি হচ্ছে হাইবারনেশন। এখান থেকে কি জানবে কোন কোন প্রাণী হয়? সাপ, ভাল্লুক, বাদুড়, মেরু ভাল্লুক, এরা ব্যাং, এরা শীতঘুম ঘুমায়। এই সময় এদের কি হয়? বডি টেম্পারেচারকে কমিয়ে দেয়, হার্টবিটকে কমিয়ে দেয়, শ্বাস প্রশ্বাস কার্য ব্রিদিং কমিয়ে দেয়। পরীক্ষার প্রশ্ন আসে শীত ঘুমের ফলে কোন কোন জিনিসকে কমিয়ে দেয়, কি জন্য কমিয়ে দেয়? কারণ এতে শক্তির কম খরচ হবে, তাই জন্য। তাহলে শীত ঘুম। এবার চলে আসি পরবর্তী টপিক, গ্রীষ্ম ঘুম। এক্সাম্পল হচ্ছে লাংফিশ। লাংফিশেরা গরমকালে ঘুমায়। এইবার দেখো